স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কিলস। ধূমপান ক্যান্সারের কারণ। ধূমপানের ফলে মৃত্যু হতে পারে। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ব্যাস পৌঁছে গেছি। ওই যে ওটাই বসত বাটি। কেমন লাগছে জায়গাটা? ফ্যান্টাস্টিক। মনে হচ্ছে বেশ ভালো কিছু ছবি পাওয়া যাবে। এই ছবি তোলা মানে শুধু ফ্রেমিং নয়, আলো ছায়ার খেলা। এই যে এত আলো দেখছো না, আমার মনে হয় না এই আলো বেশিক্ষণ পাবে। এইসব জায়গায় ঝপঝপ করে অন্ধকার নামে। ছবি তোলা স্কোপ আজকে নাও পেতে পারো, কিন্তু অন্ধকার নামার আগে কেয়ারটেকারকে খুঁজে পেতে হবে, বুঝতে পেরেছো? চলে এসো, সাবধানে। চারিদিকে নজর রেখো, গাছপালা, ঝোপঝাড়, সাপ খুব থাকতে পারে, কিন্তু কাঁকড়া বিছে থাকা অসম্ভব নয়। এসো। আরে ছবি তোলা স্কোপ পরে পাবে, চলে এসো। বুদিয়া, কোন দিকে যে সদর দরজা কিছুই তো বোঝা যাচ্ছে না। বলেছিলে তো যে আমরা কবে আসছি? হ্যাঁ, সে তো জানিয়েছিলাম, সুদীপ তো বললো খবর পাঠিয়ে দিয়েছে। বুদিয়া, বুদিয়া, বুদিয়া। তুমি সুধীর মামাকে বলেছিলে তো যে আমরা কবে আসছি? হ্যাঁ, সেটাও বলেছিলাম, বললো তো খবর পাঠিয়ে দিয়েছে। বুদিয়া, তুমি তো সুধীরকে চেনো, কি যেন নাম বললে তোমার? তমগ্ন। তমগ্ন। কিভাবে চেনো সুধীরকে? হ্যাঁ, ওনার কাছেই আমার ফটোগ্রাফির হাতে খড়ি। তা আপনি তো শুনেছি ওনার বেস্ট ফ্রেন্ড। সত্যি অসাধারণ ছবি তুলতো। আমরা সেই ছোটবেলা থেকে এক ক্লাসে পড়েছি, কলেজেও একসঙ্গে, এবং সিমিলার প্রফেশন আমাদের। কিন্তু পাকে চক্রে এখন দুজন দুদিকে, ইন সেন্স যে দুজন দুই শহরে। দেখা সাক্ষাৎ বছর দুয়েক হলো নেই, ওই ফোনেই যা যোগাযোগ। কিন্তু সুধীর মামা তোমাকে কিন্তু এই জায়গাতে অনেকবার আসতে বলেছে। বাড়িটার একটা হেরিটেজ ফিল আছে। এই বাড়িটার বয়স মোটামুটি 100 তো হবেই, মাই গড। কিন্তু কোনো মেনটেনেন্স নেই, জঙ্গল হয়ে পড়ে আছে, বাইরে থেকে মেনটেন করা সম্ভব না। কিন্তু হেরিটেজ ফিল থাকলেও বুধিয়া কি ফিল করতে পারছে না যে আমরা এসে গেছি? তাহলে কিন্তু বিপদ, অন্ধকার নেমে আসছে। বুধিয়া, বুধিয়া, ও বুধিয়া, এই বুধিয়া, 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 এই বুধিয়া। আপনি সুরঞ্জন বাবু? হ্যাঁ, নমস্কার। আপনি বুধিয়া বাবু? নিশ্চয়ই খবর পাননি আমরা আসবো। ডেকে ডেকে তো গলা ব্যথা হয়ে গেল। কোথায় ছিলেন আপনি? আপনাদেরই জন্য অপেক্ষা করছিলাম। আসুন, আসুন আমার সাথে। ঝট করে ব্যাগগুলো নিয়ে আয়। কি লোক রে মাইরি, কোনো উত্তরই দেয় না। দেখিস ভূত হতে পারে। এ চল, গাড়ি থেকে ব্যাগগুলো নামাতে হবে, চল। চ। তমগ্ন নামটি কিন্তু বেশ, নামের মানে জানো?
অন্ধকারকে দূর করে যে আলো নিয়ে আসে? কারেক্ট। তমগ্ন মানে তমসাকে নাশ করে যে। মানুষের কয় গুণ? 3 গুণ, সত্য, রজ, তম। মানে যে মানুষের মনে অন্ধকার সে হচ্ছে তমগুণের অধিকারী। তার মানে তমগ্ন শুধুমাত্র বাইরের অন্ধকার নয়, মনের অন্ধকার যে নাশ করে সেই হচ্ছে তমগ্ন। এই তো তমগ্ন এসে গেছে। চা খাবেন? শুধু চা না, চায়ের সঙ্গে টাও খাবো। তোমার জন্য অপেক্ষা করতে করতে আর তোমায় ডাকতে ডাকতে পায়ের সঙ্গে সঙ্গে গলাও ধরে গেছে। দেখছি আমি। ইন্টারেস্টিং। কিরে, ভয় করছে? আচ্ছা মামা, আপনি একটা কমিক ড্রয়িং করছিলেন না, সেটার কি অবস্থা? কমিক? তোমরা আজকাল গ্রাফিক নভেল বলো না? হ্যাঁ, লিখছিলাম। অলমোস্ট ডান। এবারের বুক ফেয়ারে বেরোনোর কথা। আরে তুমি তো আমাকে সেসব কথা কিছু বলনি। ব্যাগটা দে। হুম। দিস ইজ দ্য বুক। এইটা হানাবাড়ি। আরে বাস, এই দেখি দেখি দেখি। আমি কমপ্লিট বলিনি, অলমোস্ট কমপ্লিট বলেছি। আমি একরকম ভাবে গল্পটা সাজিয়েছি। আমি পড়ছি, এইখান থেকেই পড়ছি। তোমরা শোনো, শুনে আমায় বলো কেমন লাগলো, আর যদি কোনো সাজেশন দিতে চাও, কোনো চেঞ্জ করা থাকে আমায় বলতে পারো। কেমন? সো লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। এই পিরিয়ডটা, টাইম পিরিয়ডটা ধরে নাও 6-এর দশক। সেই সময়ের কলকাতা। জনবসতি এখনকার মতো না, অনেকটাই অন্যরকম ছিল। মানে স্পেশালি দক্ষিণ কলকাতার শহরতলি তখনও একটু জংলা জংলা ছিল, এতটা ডেভেলপ করেনি মানে এখন আমরা যা দেখি। আর এই জায়গাটা কলকাতা থেকে খানিকটা দূরে। সেই জায়গায় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। এক রাতে শহর থেকে দূরে, সেদিন পূর্ণিমার রাত, আকাশে পূর্ণচন্দ্র, দক্ষিণ শহরতলির ক্ষেত, আর সেই ক্ষেতে একটা কাকতাড়ুয়া। বেরিয়ে আয় বলছি। আমার সাথে মস্করা করছিস? বেরো। কে কে ওখানে? কে কে রে? কে ওখানে? কি হলো? বেরিয়ে আয়।
জলার ধারের সেই বাড়ি থেকে ভেসে আসে ভায়োলিনের সুর। আপনাকে তো ঠিক চিনলাম না। এত রাতে কি ব্যাপার? মাফ করবেন, বড় বিপদে পড়ে এত রাতে আপনার কাছে এসেছি, কিন্তু আমার না কোনো উপায় ছিল না। আমাকে এক গ্লাস জল দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারি। আসুন না। ভেতরে যাব? হ্যাঁ হ্যাঁ, আসবেন বই কি। আসুন আসুন। আচ্ছা। আপনার সংকুচিত হওয়ার কোনো কারণ নেই। আমার ব্যবহারে আপনি বিরক্ত বা অবাক নিশ্চয়ই হয়েছেন। এত রাত্রে একজন অচেনা কারোর বাড়িতে এসে দরজায় ধাক্কা দেওয়াটা কখনোই স্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু আমার না আর কোনো উপায় ছিল না। বাইরে থেকে আপনার এই আলো আর বেহালার শব্দ না শুনলে আমি হয়তো সাহসও করতাম না। আপনি মিছিমিছি কেন এত কুণ্ঠিত হচ্ছেন? এত রাত্রে অন্যের দরজায় ঘা দেওয়ার পেছনে কারণ যে একটা আছে সেটা বেশ বুঝতে পারছি। তা ব্যাপারটা আপনি খুলে বলুন তো, অবশ্য যদি আপনি সুস্থ বোধ করেন। হ্যাঁ, সুস্থ খানিকটা হয়েছি। তাহলে শুনুন, এখান থেকে আপনার প্রায় ওই আধমাইল খানেক দূরে একটা পোড়ো নির্জন বাড়ি আছে, জানেন নিশ্চয়ই। এই অঞ্চলে আছি আর ও বাড়ির কথা জানবো না? আচ্ছা, আপনি ওই বাড়িতে গিয়ে ঢুকেছিলেন নাকি? তাহলে শুনুন, জরুরি একটা কাজে ওই বাড়িটার সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। আশেপাশে কোনো লোকজন দেখতে পেলাম না। রাস্তার পাশে একটা পুরো বাড়ি দেখতে পেলাম। একটা আশ্রয়ের খোঁজে কৌতূহলবশত বাড়িটার দিকে এগিয়ে গেলাম। ভেতরে ঢুকে দেখলাম বাড়িটা পুরোপুরি খালি, জনমানুষের চিহ্ন পর্যন্ত নেই। হঠাৎ দেখি একটা ভয়ঙ্কর মূর্তি। সেখান থেকে যে কিভাবে ছুটতে ছুটতে বেরিয়ে এলাম আমি নিজেও জানি না। বেরিয়ে এসেও যে কোথায় যাব আমি কিছু ভেবে পেলাম না। পেছনে ঘুরে যে একবার দেখব সে সাহসও আমার হয়নি। ওই বাড়ির আশপাশে আশ্রয় নেবার মতন কোনো জায়গাই নেই। তারপর বহু দূর থেকে আপনার বাড়ির আলো দেখতে পেলাম। আপনার বেহালার আওয়াজ শুনে তবে ভেতরে ঢোকার সাহস করলাম। আজ রাত্রে আপনার এখানে আশ্রয় না পেলে আমি যে কি করতাম জানি না। আপনার হয়তো খুবই অসুবিধা করলাম। না না, অসুবিধে কিসের? তবে এরকম একটা ব্যাপার যে ঘটতে পারে এটা ভেবে সত্যি সত্যি অবাক হচ্ছি। আসলে কি জানেন, এই অঞ্চলের ওই অশিক্ষিত সাধারণ লোকেরা ওটাকে ভুতুরে বাড়ি বলে জানে, কিন্তু ওখানে যে এরকম কিছু ঘটতে পারে সত্যি কোনোদিন বিশ্বাস করিনি। আচ্ছা, ব্যাপারটা আপনার চোখের ভুল নয় তো? না মশাই, না, চোখের ভুল নয়। গায়ের ওপর তার নিঃশ্বাস পাওয়া যায়, এত কাছ থেকে তাকে আমি দেখেছি। নইলে আপনি কি মনে করেন আপনার এখানে ঢোকার জন্য আমি মিথ্যে গল্প আপনাকে বানিয়ে বলছি? দেখুন, আপনি তো এখনো বেশ উত্তেজিত হয়ে রয়েছেন বলে মনে হচ্ছে। আমি বলছি কি, কিছু মনে করবেন না। ওরকম অন্ধকারে ওই পুরো বাড়িতে মানুষের দৃষ্টি বিভ্রান্ত হয়। হ্যাঁ, তা হয়তো হয়, কিন্তু আমার তা হয়নি। তাহলে তো ব্যাপারটা বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। আচ্ছা, পুলিশকে জানানো ছাড়া এ বিষয়ে আর কি করা যেতে পারে? না না, থানায় জানাবার কোনো প্রয়োজন নেই। আহা, লোকসানও তো কিছু নেই। এখানকার অফিসার মিস্টার ব্যানার্জি, উনি আমার বিশেষ পরিচিত। আজ রাত্রিটা আপনি এখানেই বিশ্রাম নিন, কাল সকালে আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। দেখুন, পুলিশের কাছে যাবার কোনো প্রয়োজন কিন্তু আমি দেখছি না। বিনা প্রয়োজনই না হয়ে গেলেন। অবশ্য আমার তো আপনার নামটাই জানা হয়নি এখনো। ও, আমার নাম মহিতোষ চৌধুরী। আমার নাম বিকাশ সেন। আমি বলছি কি যে আজ রাত্রিটা আপনি আমার এখানেই বিশ্রাম করুন, আমি আপনার শোবার ব্যবস্থা করছি। না না, আমার জন্য ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, আমি এখানেই রাতটা কাটিয়ে দেব। আপনি কেন এত সংকুচিত হচ্ছেন?
আমি তো আগেই বলেছি যে আমি এখানে একলাই থাকি। দুলাল, ওনার শোবার ব্যবস্থা করো। আসুন। পরের দিন সকালে স্থানীয় থানায় আপনিও তাহলে ও বাড়িতে একই রকম ভয় পেয়েছেন? আমি পেয়েছি মানে? আরো কেউ পেয়েছে নাকি? অনেকেই পেয়েছেন। এই অঞ্চলে হানাবাড়ি বলে ও বাড়ির আশেপাশে কেউ ঘেঁষে না, অন্তত রাতে তো নয়। তবে ঘটনার আশ্চর্য যোগাযোগ বলতে হবে যে আজই এসব জানতে আপনারা এখানে এসছেন। আমি জোর করে ওনাকে আপনার কাছে নিয়ে এলাম। তবে আমার মনে হয় কি জানেন, পুরোটাই ওনার চোখের ভুল। চোখের ভুল? আমি সেই বিকট প্রাণীটাকে সুস্পষ্ট দেখলাম, তা আপনি চোখের ভুল বলতে চান? তার চেয়ে বলুন না, আমি আপনাকে মিথ্যে গল্প বানিয়ে বলছি। দেখুন, সত্যিকে মিথ্যে জানি না, তবে মহিতোষবাবু যা বলছেন তার সাথে এবাড়ির ইতিহাস হুবহু মিলে যাচ্ছে। ওই বাড়ির ইতিহাস? ওই বাড়ির একটা ইতিহাস আছে নাকি? তা আছে বই কি। তবে সেই ইতিহাসটা কি জানতে পারি কি? বহুদিন আগে শশীশেখর বাবু নামে এক বৃদ্ধ ভদ্রলোক বাড়িটি কিনেছিলেন। ওই অত বড় বাড়িতে ভদ্রলোক একরকম একলাই থাকতেন। কারোর সাথে মেলামেশা তো দূরে থাক, দেখা পর্যন্ত করতেন না। হঠাৎ একদিন এই নির্জন বাড়িতে তার মৃতদেহ পাওয়া যায়। কেউ যে তাকে খুন করেছে এটা বুঝলেও পুলিশ তার কোনো কিনারা করতে পারে না। কোনো আত্মীয় স্বজন না থাকায় সরকারি খাজনা ও দেনার দায় বাড়িটির নিলাম হয়। নিলামে এই বাড়িটি যিনি কেনেন তিনিও এই বাড়ি ভোগ করে যেতে পারেননি। পরপর কয়েকটি পারিবারিক দুর্ঘটনা ও অন্যান্য নানা কারণে ভয় পেয়ে অভিশপ্ত মনে করে তিনি এই বাড়িটি বিক্রি করে চলে যান। সেই থেকে এ বাড়ি পোড়ো বাড়ি হয়েই আছে, কেউ এখানে ঢোকে না। তা খুনের কিনারা তো আপনারা করতে পারেননি, তো শশীশেখর সামন্ত কে ছিলেন সেটা জানতে পারি কি? হ্যাঁ, পরিচয় একটা পেয়েছি। আর শশীশেখর বাবুর পরিচয় এই ঘটনার সূত্র যার কাছ থেকে পাওয়া গেছে তিনি আজ এখানে উপস্থিত। হ্যাঁ, কিন্তু আপনি যা বললেন তার সঙ্গে ওনার ভয় পাওয়ার গল্পের কি যে মিল তা তো আমি কিছুই বুঝতে পারছি না মিস্টার ব্যানার্জি। পারবেন, এখনই পারবেন। সুনীল বাবু, একবার আমাদের এই নতুন মক্কেলটিকে ধরে নিয়ে আসবেন তো। তার আগে শশীশেখর বাবু সম্বন্ধে কি জানতে পেরেছি সেটা একটু আপনাদের বলে দিই। শুনুন, শশীশেখর বাবু ছিলেন একেবারে সেরা চোরাই মালের কারবারি, বুঝলেন। হেরে বলুন, জহরত বলুন, মণিমুক্তর নিচে নামতেন না। তার দলের লোকেরা যেসব চোরাই মাল চুরি করে আনতো সেগুলো সব এই নির্জন বাড়িতেই গচ্ছিত থাকত। তারপর গোপনে সেগুলোর বিক্রির ব্যবস্থা করে শশীশেখর বাবু নিজে হাতেই এসব ভাগ বাটোয়ারা করে দেওয়ার ব্যবস্থা করতেন। এবার শশীশেখর বাবুর কিভাবে মৃত্যু হয় শুনুন। বলুন বিহারী বাবু, আপনি বলুন, এই মৃত্যু সম্বন্ধে আপনি কি জানেন বলুন। আগে যা বলবার তা তো আমি আপনাকে আগেই বলেছি। আগে যা বলেছেন তাই আবার বলুন। আগে বলছি, বড় অদ্ভুত ছিলেন আমার ওই মনিব। দিনের বেলা তার সমস্ত কাজকর্ম আমি করে দিতাম, কিন্তু রাত হলে উনি ও বাড়িতে আমায় আর থাকতে দিতেন না। আর তাইতে আপনার মনে একটা কৌতূহল হয়, আর সেই কৌতূহল মেটাতে আপনি সন্ধ্যাবেলা আবার সেই বাড়িতে ফিরে যান। তারপর ফিরে এসে কি দেখেন সেটা বলুন। আগে প্রথমে ফিরে এসে আমি কিছুই দেখতে পাই না। তারপর একটি ঘর থেকে যেন মনে হয় লোকজন কথা বলছে। বন্ধ দরজার চাবি লাগানোর ফুটো দিয়ে দেখি আর একটা কানাকড়িও কেউ তোমরা পাবে না। জেনে রেখো, তোমাদের যা ন্যায্য বকরা দেওয়ার আমি দিয়েছি। ন্যায্য বকরা দিয়েছেন? 10 বছর ধরে আমরা যে মালপত্র চুরি করে আপনাকে এনে দিয়েছি, কোথায় তার হিসাব? রতন চাঁদের দোকানে সমস্ত মণিমুক্ত, শোষণিয়া রাজবাড়ি সমস্ত হিরে জহরাত, আর কত নাম করব, সেগুলো গেল কোথায়? সবকিছুর ন্যায্য ভাগ আমাদের চাই। হাত চিরকালই কাজ করে, দু তাকে চালায় মাথা, তাই হাতের জায়গা মাথার নিচে। যাক, মেচুমচু ঝগড়া করে কোনো লাভ নেই। আমি যা বলেছি তাই আমার শেষ কথা। আপনার বয়স হয়েছে, আপনি হঠাৎ মারা যেতে পারেন, তখন কি হবে? এই সব জিনিস কোথায় লুকিয়ে রেখেছেন তা আমাদের জানিয়ে দেওয়া চাই। ও, জানিয়ে দিলে আমার মারা যাওয়াটা সত্যি হঠাৎ হয়ে যেতে পারে, তাই না? অত আহাম্মক তোমরা আমায় ভাবলে কি করে? না না, আমি কিছুই জানাবো না। আর আমি না বলে গেলে সারা জীবন খুঁজেও তোমরা তা পাবে না। এসব শুনতে চাই না, আপনি এক্ষুনি আমাদের বকরা বুঝিয়ে দিন, নয়তো ফল ভালো হবে না। না 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 না, দরকার বুঝলে সে জায়গা বারুদে উড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যবস্থা আমি করে রেখেছি।
বেশিক্ষণ সেখানে থাকতে আমার সাহস হয় না। খানিক বাদেই ভয় পেয়ে আমি সেখান থেকে পালিয়ে আসি। আর তারপর শশীশেখর বাবুর সেই লুকোনো সম্পত্তি সম্বন্ধেও আপনার মনে লোভ জাগে, আর সেই লোভ মেটাতে আপনি একবার সেই বাড়িতে আবার ফিরে যান। ফিরে গিয়ে কি দেখেন বলুন। আগে হ্যাঁ, একদিন রাত্রে বাড়ির পেছনের মহলে আমি লুকিয়েছিলাম। হঠাৎ শশীশেখরবাবুর পায়ের শব্দ শুনলাম। আমার ও বাড়িতে রাত্রে যাওয়ার অনুমতি ছিল না, আর আমিও শশীশেখরবাবুকে বেশ ভয় পেতাম, কারণ এলাকায় ভালো মানুষ বলে বিশেষ পরিচিতি তার ছিল না। কিন্তু আমারও মাথায় কেন জানি না একটা জেদ চেপে গিয়েছিল, কেন তিনি আমায় ওই বাড়িতে রাত্রে যেতে দিতেন না। কিন্তু সেদিন রাতে সুযোগ বুঝে আমি বাড়ির পেছনের মহলায় ভাঙা পাঁচিলের পেছনে লুকিয়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম শশীশেখরবাবু আসছেন। আমিও বেশ কৌতূহলী হয়ে সেদিকে তাকিয়ে থাকলাম। হ্যারিকেনের আলো নিয়ে ভদ্রলোক এদিকেই আসছিলেন। হঠাৎ আমার কেন জানি অনুভব হলো আমি আর শশীবাবু ছাড়াও আর তৃতীয় কেউ একজন সেখানে উপস্থিত হয়েছে। হ্যারিকেনের মৃদু আলোয় তখন দেখলাম শশীবাবুর মুখ বেশ উৎকণ্ঠায় ভরে গিয়েছে। কে কে ওখানে? কে ওখানে? কি করছিস? কে 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 ওখানে? হঠাৎ দেখলাম সে এক ভয়ঙ্কর দৃশ্য, একটা বিভৎস দানব ঠিক শশীবাবুর সামনে। দেখে মনে হলো প্রচণ্ড ভয়ে শশীবাবুর হৃদক্রিয়া বন্ধ হয়ে আসছে। দানবটা নির্মমভাবে থাবা চালিয়ে শশীবাবুকে ছিন্ন ভিন্ন করে ফেলল। সে অপার্থিব ভয়ঙ্কর পরিস্থিতিতে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, কিন্তু সে ভয়ঙ্কর মুহূর্তেও আমি নিজেকে সামলে নিলাম। সেদিন প্রায় বেহুশ অবস্থায় ও বাড়ি থেকে আমি পালিয়ে যাই। পরের দিন পুলিশ ও বাড়ি থেকে শশীবাবুর লাশ উদ্ধার করেছে জানতে পারার পর এ মুল্লুক ছেড়েই আমি চলে গিয়েছিলাম। কিন্তু শেষ অবধি পুলিশ ওকে খুঁজে বার করে। এবার মৈতোষবাবুর গল্পের সাথে এবারের ইতিহাসের কি সম্পর্ক সেটা বুঝলেন তো? হ্যাঁ, তা পারলাম, কিন্তু এতে তো মহিতোষবাবুর গল্পই সত্য বলে প্রমাণিত হচ্ছে। হয়তো হচ্ছে, কিন্তু এই ভয় পাওয়ার ব্যাপারে আমরা কি করতে পারি বলুন? বড়জোর বলতে পারি যে ও বাড়ির ত্রিসীমানায় আপনারা আর যাবেন না। দেখুন, এই চোর ডাকাত নিয়ে আমাদের কারবার। এই আজগুবি ভুতুরে জানোয়ার ঠিক আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আপনারা যে কিছু করতে পারবেন না সেটা আগেই জানতাম। বিকাশবাবু চলুন। তাহলে ইন্সপেক্টর সাহেব চলি। মহিতোষবাবু, আপনি না ইন্সপেক্টর সাহেবকে ওসব না বললেই পারতেন। বলছেন? তাহলে এক কাজ করুন, আপনি বাড়ি চলে যান, আমি একটু থানা থেকে ঘুরে যাচ্ছি। বেশ, আমি তাহলে এগোচ্ছি। হ্যাঁ, আপনি এগোন। মহিতোষ ফিরে গেল থানায়। ইন্সপেক্টর ব্যানার্জিকে কিছু বলল সে। ইন্সপেক্টর ব্যানার্জি চিন্তায় পড়ে গেলেন। ইতিমধ্যে সেই বাড়িতে। আরে তোরা গেলি কোথায় সব? হ্যাঁ, নে এইগুলোকে নিয়ে যা। আরে বাবা, একটু সাবধানে নাড়াচাড়া করিস, দেখিস আবার ভেঙে চুরি একাকার করিস না। এ কেমন বাড়ি নিলে গো মামা বাবু? আমার বাবু ভালো লাগছে না, যেখানে যাই আমার গা ছমছম করে। না বাবু, না না না, লাখ টাকা দিলে ভি আমি এই বাড়িতে রাত্রিবেলা থাকবো নিকো। ওই শোনো। হ্যাঁ শুনছি, কিন্তু আজকালকার বাজারে এর চেয়ে ভালো বাড়ি আর কোথায় পেতাম বলতো? বিদেশ থেকে ফিরে আসার পর মেয়ে দুটোকে নিয়ে কি রাস্তায় দাঁড়াতাম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মেয়ে দুটো গেল কোথায় বলতো? হ্যাঁ, কি জানি, ওই তো দেখলাম ওদিকে ঘোরাঘুরি করছে। আরে বাবা, তোমরা আবার হাঁ করে দেখছোটা কি? হ্যাঁ, আরে সন্ধ্যের সময় তো তোমরা কেউ থাকবে না, অন্তত মালপত্রগুলো তো তুলে দিয়ে যাও। আমি দেখি মেয়ে দুটো কোথায়। আপনারা
সে প্রশ্ন তো আমার আপনাকেই করা উচিত। আমি অখিলেশ, এই কাছেই থাকি। আপনি বুঝি ছবি আঁকেন? কি আঁকছেন দেখি? দাঁড়া নমিতা, আপনি এই ভর দুপুরে এমন একটা নির্জন বাড়িতে বসে ছবি আঁকছিলেন? দেখুন, আমি আঁকতে ভালোবাসি। কাজের অবসরে যখন ফুরসত পাই তখন কোথাও না কোথাও গিয়ে ছবি আঁকি। আর এই পোড়ো বাড়ি তো আমার কাছে খুব আকর্ষণীয় বিষয়বস্তু। দেখো দিদি, কি সুন্দর ছবি। কই দেখি। বাহ, সত্যি সুন্দর। ও এমন কিছু নয়। ও আচ্ছা, আপনাদের পরিচয় কিন্তু এখন আমার জানা হয়নি। আমি ললিতা, ও আমার ছোট বোন নমিতা। আমাদের মামাবাবু এই বাড়িটা কিনেছেন। ও আচ্ছা, তবে আমার মনে হয় একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার। এই বাড়ির কিন্তু অনেক বদনাম আছে। শুনেছি রাতে নাকি অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। চলো না দিদি, মামাবাবুকে বলে কালই আমরা এখান থেকে চলে যাই। আমার কিন্তু এখানে খুব ভয় করছে। সত্যি চিন্তার বিষয়। মামাবাবুকে ব্যাপারগুলো জানানো দরকার। সরে যান। আপনি ভাগ্যিস ছিলেন, না হলে আজ একটা সর্বনাশ হয়ে যেত। নির্ঘাত সাপে কাটা পড়তাম। এই বাড়িতে খুব সাবধান। দেখলেন তো, আসার সাথে সাথেই কেমন একটা বিপদ ঘটে যাচ্ছিল। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যান। হয়তো সবসময় আমি বাঁচাতে পারবো না। ললিতা, নমিতা, তোরা এখানে? আমি তোদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। ইনি অখিলেশ বাবু, কাছেই থাকেন। এখানে নির্জনে বসে ছবি আঁকছিলেন। নমস্কার। নমস্কার। আপনারা সবেমাত্র এসেছেন, বিশ্রাম নিন। পরে না হয় একদিন এসে আলাপ করা যাবে। আয়, তোরা চলে আয়। ললিতা, নমিতা, কিরে তোদের ঘর দোর বিছানা পত্র সব গোছানো হয়ে গেছে দেখছি। হ্যাঁ, বাবা বাবা বাবা। তা তো হয়েছে, কিন্তু আমি ভাবছি মিছিমিছি কষ্ট করা হলো। দুদিন বাদেই তো চলে যেতে হবে। দুদিন বাদেই কি চলে যাওয়া যাবে রে মা? এখন বাড়ি পাওয়া কি এতই সহজ কাজ নাকি? এখনো এখানে অনেক দিন থাকতে হবে? না মামা বাবু, আমি পারবো না। না রে পাগলি, না, বেশি দিন থাকতে হবে না। একটা ভালো বাড়ি পেলেই তো চলে যাব। নে, এখন অনেক রাত হয়েছে, সারাদিন খুব ধকল টকল গেছে। এখন দরজা টরজা বন্ধ করে দিয়ে ভালো করে শুয়ে পড়ে। কিচ্ছু ভাবিস না। মামা বাবু। আরে না রে পাগলি, না, অত ভয়ের কি আছে? আমি তো পাশের ঘরেই আছি, ডাকলেই আসবো। নে, শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। দিদি, এবার দরজা টরজাগুলো ভালো করে বন্ধ করে দাও তো। দিচ্ছি রে দিচ্ছি, অত ভয় কিসে? কে? আরে বাবা, আবার কে? আমি গো, আমি। তুমি বিছানাপত্র সব নিয়ে এসে হাজির করেছো দেখছি। হ্যাঁ, হাজির হব না তো কি করব? এত রাত্রে এ বাড়িতে আমি একা থাকতে পারবো নি। তা আমারে মেরেই ফেলো আর কেটেই ফেলো। আর যদি কেটে না ফেলে শুধু মেরেই ফেলি? কিসব আজে বাজে কথা বলো। ওদিকে দেখো, দেখো, ওদিকে দেখো। দেখবো আবার কি, ও তো হাওয়া। হ্যাঁ, হাওয়া। কিসব আজে বাজে কথা বলো। একটুখানি মেয়ে, তোমরা তো সবই জানো দেখি। ও হাওয়া নয় বুঝি? তাহলে মহিতেশ বাবু, ওই ভুতুরে বাড়িতে লোক এসেছে বলছেন? খুব সাহসী লোক বলতে হবে। সাহসের বদলে তো নিরুপায়ও হতে পারে। আর আজকাল তো বাড়ি পাওয়া সোজা নয় বিকাশবাবু, বাধ্য হয়েই ও বাড়ি নিয়েছে। তবুও আমার একটা কর্তব্য আছে বলে মনে করি, আর সেই জন্যই তো আপনার আতিথেয় আবার নিতে হলো। আতিথ্য নিয়েছেন, বেশ করেছেন। আপনার কর্তব্য আর কি? পুলিশকে ব্যাপারটা জানানো হয়েছে। এখন যারা বাড়ি ভাড়া নিয়েছে আর পুলিশ, দায় তাদের। দায় তো খানিকটা আমারও আছে। ব্যাপারটা নিজের চোখে দেখার পর আর কি নিশ্চিন্ত মনে চলে যেতে পারি? তাই ঠিক করেছি আজকে রাতে ওই বাড়িটা নিজেই পাহারা দেব।
ওই বাড়ি রাতে লুকিয়ে পাহারা দেবেন? তাতে লাভ? দেখাই যাক না লাভ লোকসান কি হয়। যাবেন যাবেন আজকে রাতে আমার সাথে পাহারা দিতে? না গেলে তো কাপুরুষ বলবেন, সুতরাং যেতে তো হবেই। হুম? কিরে, কি হয়েছে? কি হয়েছে কি? হ্যাঁ? ভয়ঙ্কর জানোয়ার? হ্যাঁ, অন্ধকারে ঠিক ভালো দেখতে পাইনি, তবু মনে হলো বিশাল দৈত্যের মতো এক চেহারা। লোহার গরাদগুলোকে কঞ্চির মতো বেঁকিয়ে ঘরে ঢুকলো। আমি দেখেছি পিছনের বারান্দা দিয়ে নিচে নেমে গেল। কিন্তু আশেপাশে লোকজন কোথায় যে ডাকবো? জানো মামা বাবু, খানিকটা দূরে একটা বাড়ি আছে দেখেছি। কিন্তু এত রাতে কি কারোর সাহায্য পাওয়া যাবে বল মা? কে নিচের দরজায় কে ধাক্কা দিল? হ্যাঁ, কে? ও মোহিতোষ যে, আসো আসো। আপনাকে তো এখানে দেখবো আশাই করিনি, তবে সে কথা এখন থাক। আমরা বাড়ির বাইরে ছিলাম, বাড়ির ভেতর একটা চিৎকার শুনে খোঁজ করতে এসেছি। হ্যাঁ, আসবে বই কি, আর তোমাকে এখানে পাবো তো ভাবতেই ও পারি। আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। এই ভয়েই আমরা বাড়ির বাইরে পাহারায় ছিলাম। বিকাশবাবু, আপনি এখানেই থাকুন। ও হ্যাঁ, ওনার পরিচয়, ওনার নাম বিকাশবাবু, আর্টিস্ট মানুষ, পাশেই থাকেন। আমি থানায় খবর দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। দেখুন, মহিতোষবাবু তো ঝড়ের মতন নিজের কথা শুধু বলে গেলেন। এখন আমার নিজের কৈফিয়তটাও নিজের দেয়া দরকার। না না, পরিচয় আর কি দেবেন? বিপদের সময় আপনারা পাশে এসে যে দাঁড়িয়েছেন, এটাই বড় কথা। আচ্ছা, চলুন। ও আপনি, আচ্ছা, এই মহিতোষবাবুর ফিরতে এত দেরি হচ্ছে কেন সেটা ঠিক বুঝতে পারছি না। আপনি বলছিলেন না ওই অদ্ভুত দেখতে জানোয়ারটা পেছনের মহলার দিকে নেমে গেছে? আমি তো সেই রকমই দেখেছি। আমি তাহলে ওই দিকটা একবার দেখে আসি। হ্যাঁ, না না, আপনার একলা যাওয়া একেবারেই ঠিক হবে না। না না, আপনার কিচ্ছু ভাববার নেই, আমি সাবধানেই যাব। সত্যি বলতে কি এতদিন ব্যাপারটা বিশ্বাসই করিনি, তবে আজ নিজের সন্দেহটা একবার ভঞ্জন করেই আসি। দাঁড়ান বিকাশবাবু, দাঁড়ান। ওকে কি টেনে রাখা যায়? ওকে নিয়তিতে টেনেছে, বেঘরে প্রাণটা হারাবে বলে ওকে নিয়তিতে টেনেছে। সেই রাতে সেই বাড়িতে ওই ঘটনার পর বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে উঠল, কারণ এই বাড়ির একটা দুর্নাম তারা আগেই শুনেছিলেন।
বিকাশবাবু পরের দিন বেশ সুস্থ হয়ে উঠলেন। মহিতোষবাবু ইন্সপেক্টর ব্যানার্জিকে নিয়ে বাড়িতে উপস্থিত হলেন। সব শুনে ইন্সপেক্টর ব্যানার্জি রহস্যের তদন্ত শুরু করলেন। ঘটনাক্রমে জানা গেল মহিতোষ ললিতা আর মামাবাবুর পূর্ব পরিচিত। ইন্সপেক্টর ব্যানার্জি দেখতে পেলেন জানলার বাঁকানো লোহার গরাদে এক গুচ্ছ লোম। বোঝা গেল গত রাতের সেই ভয়ঙ্কর অস্তিত্ব কোনো অশরীরই নয়, সেটি একটি লোমশ জন্তু। আর ভূত প্রেত নয়, জন্তু জানোয়ার বলে যখন জানাই গেছে, তখন এর একটা ব্যবস্থা হবেই। বাড়ির সদস্যরা পুলিশের কথায় আশ্বস্ত হল। ইতিমধ্যে কলকাতায় নমস্কার দাদা, আসতে পারি? আসুন আসুন, বলুন। খবরের কাগজে আপনাদের দেওয়া একটা বিজ্ঞাপন দেখে এলাম। ও, বলুন। আমাকে একটা বিশেষ বাড়ির খোঁজ দিতে পারেন? বিশেষ বাড়ি? হ্যাঁ, বাড়িটির ঠিকানা এবং বিবরণ আমার কাছে আছে, এই নিন। বাড়িটি বিক্রি আছে কিনা বা কার কাছে গিয়ে কত টাকা দিলে বাড়িটা পাওয়া যেতে পারে আমায় জানালে খুশি হব। জানতে নিশ্চয়ই পারবেন, কিন্তু তার আগে আমি কি জানতে পারি যে আপনি এই বিশেষ বাড়িটি সম্পর্কে কেন জানতে চাইছেন? আমার এক বিশেষ পরিচিত ব্যক্তির কাছ থেকে আমি ওই বাড়িটির ব্যাপারে জানতে পারি, আর তারপর থেকেই ওই বাড়িটির সম্পর্কে আমার মনে কৌতূহল জন্মায়। তা সে কৌতূহলের কারণটা কি জানতে পারি? আপনার কৌতূহলটাই তো আমার কাছে বেশি বলে মনে হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, বাড়িটা কিনবো আমি, সুতরাং যে বাড়িটা আমার পছন্দ সেই বাড়িটাই আমি কিনবো। আপনার কি বাড়িটা দেখাতে বিশেষ কোনো আপত্তি আছে? আরে না না, আপত্তি থাকবে কেন? ঠিক আছে, আপনি বরং দিন দুই বাদে আসুন, দেখি আমি আপনার জন্য কি করতে পারি। ঠিক আছে, দুদিন পরেই আসবো। নমস্কার। আরে নমস্কার। কি ব্যাপার? হ্যাঁ, বসুন বসুন। হঠাৎ এত জরুরি তলব? কোনো গুরুতর ব্যাপার বলে মনে হচ্ছে। দেখুন, গুরুতর ব্যাপার কিনা বলতে পারছি না, তবে একটা খটকা কিন্তু লাগছেই, জানেন তো। আর তার সমাধান বোধহয় আপনিই করতে পারেন। এমন কোন সমস্যা আছে যার সমাধান কেবল আমিই করতে পারবো? দেখুন, আমার মনে হয় আপনি আমার উপর একটু বেশি আস্থা রাখছেন। দেখুন বিকাশবাবু, সমস্যাটা হচ্ছে একটা ছবিকে নিয়ে। ছবিকে নিয়ে সমস্যা? ব্যাপারটা একটু খুলে বলুন তো আমাকে। হ্যাঁ, আমার বাড়ির একটা দেওয়াল একদম সম্পূর্ণ ফাঁকা আছে। এটা দেখে আমি একটা ছবি টাঙাবার জন্য একটা পেরেক পুঁততে গিয়ে দেখি জায়গাটা ফাঁপা রয়েছে। তারপর সেটাকে ভেঙে দেখা গেল সেখানে একটা গুপ্ত জায়গা রয়েছে। বাবা, এ তো খুব অদ্ভুত ব্যাপার। তা কিছু পেলেন নাকি ওখানে? হ্যাঁ, পেয়েছি তো। আর পেয়েছি বলেই তো আমার এত চিন্তা মশাই। সেখানে একটা বাক্স ভর্তি হিরে মণিমুক্ত পেয়েছি। যাক, তাহলে শশীশেখর বাবুর লুকোনো সম্পত্তির হদিশ পাওয়া গেছে। তবে এটা কিন্তু খুব সাবধানে রাখবেন, আর ব্যাপারটা থানাতেও জানাতে হবে। তবে এটা নিয়ে খুব চিন্তার কিছু নেই। না, চিন্তা এই জন্যে যে দেখুন, বাক্সটা একটা ক্যানভাসে মোড়া ছিল, জানেন তো। আর সেই ক্যানভাসে একটা অদ্ভুত কবরের ছবি আঁকা ছিল। এই ছবিটা এখানে কেন এলো সেটাই তো আমি বুঝতে পারছি না। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই বাহ, বেশ পুরনো দেখছি। তা ছবিটা তো বেশ সুন্দর, কিন্তু এর মধ্যে অদ্ভুত ব্যাপার কি আছে? আমি শুধু ভাবছি যে ছবিটা এইরকম ভাবে গুপ্ত জায়গায় রাখা হয়েছে কেন। হয়তো যিনি ছবিটা রেখেছেন তার নিজের আঁকা। হতে পারে,
কিন্তু নিজের ছবি হলে তো এরকম অযত্নে রেখে দেবে না। হুম, সেটা একটা কারণ হতে পারে। তবে আমার মনে হয় না এই সামান্য ব্যাপার নিয়ে খুব চিন্তার কিছু আছে। এটা একটা সামান্য ছবি, হয়তো শশীবাবুর ফেলে দেওয়া ছবি, বুঝলেন? হয়তো শশীবাবু এই ছবিটা দিয়ে মুড়ে ওই বাক্সটা রেখেছিলেন। আমারও আপনাকেই সঠিক বলে মনে হচ্ছে। দেখুন, আপনি নিজে একজন শিল্পী, আপনি এই ব্যাপারে ভালো বুঝতে পারবেন, তাই সবার আগে এটাকে আপনাকে দেওয়াই ভালো। আচ্ছা, আমি শুনেছি যে বিদেশে নাকি এরকম ছবির খুব চড়া দাম আছে। এটা তেমন কোনো ব্যাপার নয় তো? না, আমার তো ঠিক তেমন মনে হচ্ছে না। এই ছবির না আছে কোনো ঐতিহাসিক গুরুত্ব, আর না আছে কোনো গভীর তাৎপর্য। এটা একটা সাধারণ ছবি বলতে পারেন, তবে ছবিটা সুন্দর। যাক, আপনার কথায় আমি একেবারে আশ্বস্ত হতে পারলাম। বড্ড চিন্তায় ছিলাম, জানেন তো। আচ্ছা মাবাবু, যদি কিছু মনে না করেন, আমি একটা আপনাকে অনুরোধ করতে পারি? নিশ্চয়ই পারেন, করুন। এই ছবিটা অনেক জায়গাতে না ক্ষয়ে গেছে, আর অযত্নে থাকার ফলে এই রংটাও ফিকে হয়ে গেছে। আমি এই ছবিটা সম্পূর্ণ করতে চাই। দেখেছেন তো কেমন বাড়ি আপনি আমাকে গোছিয়েছেন? আরে মশাই, যাচ্ছেন কোথায়? যাবো আবার কোথায়? নতুন খদ্দেরকে খবর দিতে যাচ্ছি। মামা বাবু, মামা বাবু, বাইরে থেকে একজন লোক এসেছে, বলছে বাড়ি দেখতে এসেছি। দেখলেন তো, বলেছিলাম না এই বাড়ির জন্য খদ্দেরের অভাব হবে না। আরে আপনি আসুন আসুন। নমস্কার, আপনার অফিসে গেছিলাম, সেখানে শুনলাম আপনি এখানেই এসেছেন, তাই নিজেই একবার বাড়িটা দেখতে এলাম। তা বেশ করেছেন। আচ্ছা, উনি এই বাড়িটা কিনতে চান, তাই নিজের চোখে একবার দেখতে এসেছেন? আগে হ্যাঁ, আমার বাবা চাকরির সুবাদে পশ্চিমে থাকেন। এখন বয়স হয়ে যাওয়ার দরুন উনি এই বাংলাতেই ফিরে আসতে চান, আর নিরিবিলিতেই বাকি জীবনটাও কাটাতে চান। বাড়িটা উনিই কিনছেন, আমি শুধু ওনার প্রতিনিধি হয়েই এসেছি। এই হলো আমার বাড়ি দেখতে আসার মূল কারণ। কিন্তু তার আগে আমার জানার প্রয়োজন, আপনি এই বাড়িটা বিক্রি করতে রাজি কিনা? হ্যাঁ, আমি রাজি। আমাকে একটা বিশেষ কারণে অন্যত্র চলে যেতে হচ্ছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব একজন খদ্দের খুঁজে বাড়িটা বিক্রি করে দিতে চাই। আচ্ছা, তাহলে তো আমি এই বাড়িটা একটু ঘুরে দেখতে পারি। হ্যাঁ, আপনি অবশ্যই পারেন। বাড়িটা যখন আপনি কিনতে চান, তখন অবশ্যই বাড়িটা ভালো করে দেখে নেবেন। আমাদের গল্পের চরিত্রদের সম্পর্কে একটা ধারণা করা যাক। বিকাশ, ইনি একজন আর্টিস্ট। জলার ধারে নির্জনে একান্তে ছবি আঁকেন। অত্যন্ত ভদ্র ও সহৃদয় মানুষ। মহিতোষ, রাতে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় ঘটনাচক্রে তিনি এই বাড়ির সাথে জড়িয়ে পড়েন। স্থানীয় সে ফিরেছেন, সঙ্গে দুজন ভাগ্নিকে নিয়ে। এই বাড়িতে এই ধরনের অদ্ভুতুড়ে ঘটনায় তিনি খুবই ভীত ও চিন্তিত। ললিতা মামা বাবুর বড় ভাগ্নি, বেশ সাহসী মেয়ে। বাড়িতে এমন ঘটনা ঘটে যাওয়ার পরেও সে তেমন বিচলিত হয়নি, আগে থেকেই সমস্ত খবর রাখত। কেন যে সে মামাবাবুকে এই বাড়িটা গছিয়েছে তা এখনো অবধি আমরা জানতে পারি না। ছেলেটি আমাদের কাছে একেবারেই অপরিচিত, তবে সবথেকে আশ্চর্যের বিষয় যে এই ছেলেটি বিশেষ প্রয়োজনে এই বাড়িটা কিনতে চায়। অখিলেশ, শান্ত স্বভাবের ছেলে। সে বিকাশবাবুর অ্যাসিস্ট্যান্ট, মিষ্টভাষী এবং ছবি আঁকায় খুবই আগ্রহী। ছেলেটি সেই বাড়িটি কিনতে আগ্রহ দেখায়, বাড়িটা ঘুরে দেখতে থাকে।
সন্দেহভাজন তাহলে 3 জন। তোমাদের কি মনে হয় কালপ্রিট কে? আমার মনে হয় মহিতোষ। দেখ, অত রাত্রিরে একটা লোক গাড়ি চালিয়ে যাচ্ছে, তার গাড়িটা খারাপ হলো কোথায় না একটা বাড়ির সামনে। ও কিন্তু অত রাত্রিরে গাড়িটার ভেতরেই থাকতে পারত, সেটা কিন্তু করলো না। ও একটা অজানা বাড়ির ভেতরে গেল। পুরো ব্যাপারটা একটু বেশি কাকতালীয় মনে হয় না? ওর কিন্তু একটা মোটিভ থাকতেই পারে। না, খুন করেছে কিনা জানি না, তবে আমার মনে হয় বিকাশ, মানে ওই আর্টিস্ট লোকটা, সেও কালপ্রিট হতে পারে। কেননা লোকালয় থেকে এতটা দূরে, এতটা একটা নির্জন জায়গায় শুধুই কি আঁকার জন্য রয়েছে? না, নট ব্যাড অ্যাট অল। কিন্তু আমার তো মনে হয় পুলিশও হতে পারে। ওয়াই নট? দেখো, পুলিশের কাছে সব থেকে বেশি খোঁজ খবর থাকে, অতএব সেই বাড়িতে যে গুপ্তধন আছে সেই খবর তো পুলিশের কাছে থাকাটা স্বাভাবিক, তাই নয় কি? গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধন। কারণ শশীবাবুর লুকোনো সম্পত্তি এখনো ওই বাড়িতেই রয়েছে, ঠিক যেন যখের ধন। এনেছি আপনাদের চা, এখানে রাখলাম। 3 কাপ চা করতে এত সময় লাগলো? বাবু, বেটার লেট দ্যান নেভার। আর ঠিক জিনিসটা একদম ঠিক সময়ে এসেছে। এখন নেব একটা ছোট্ট চা বিরতি। স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কিলস। ধূমপান ক্যান্সারের কারণ। ধূমপানের ফলে মৃত্যু হতে পারে। অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বাড়ি কিনতে আসা ছেলেটির খুনের ঘটনায় বাড়ির পরিবেশ একেবারে থমথমে হয়ে উঠল। সন্দেহের ঊর্ধ্বে কেউই নয়। ইন্সপেক্টর ব্যানার্জি রহস্যভেদের চেষ্টা করতে লাগলেন, এমনকি নিজেই রাতের বেলায় বাড়িটা পাহারা দেবেন বলে মনস্থ করলেন। ঠিক এই সময় হঠাৎ মামাবাবু নিজেই টর্চ হাতে বাড়িটা ঘুরে দেখতে লাগলেন। কে কে ওখানে? তুমি? নিশিপুর সাধারণ হাসপাতাল। মিস্টার ব্যানার্জি, তা ডাক্তারবাবু তো বললেন যে ওনার জ্ঞান হওয়ার তো কোনো আশাই নেই। জখম খুব একটা বেশি হননি, তবে ওনার ব্রেন সেন্টারটা একেবারে অসাড় হয়ে গেছে, যেটা আরও মারাত্মক। ডাক্তারবাবু বললেন 3 দিনের আগে কিছুই বলা যাবে না। তারপর যদিও বা জ্ঞান আসে, তারপরে ওনার সম্পূর্ণ বিশ্রামের দরকার। মাথার এই দুর্বল অবস্থায় সামান্য উত্তেজনাতেও ওনার সাংঘাতিক ক্ষতি হতে পারে। ডাক্তার এই কথাই বলে গেছেন। ওর জ্ঞান ফেরার উপর অনেক কিছু নির্ভর করছে। রহস্যের সমস্ত সূত্রই হয়তো ওর থেকে পাওয়া যেতে পারে। হ্যাঁ, আর তাতে কারুর সুবিধা হবে বলেই মনে হচ্ছে। আচ্ছা মহিতোষবাবু, আপনি তো কালকে ওখানেই উপস্থিত ছিলেন, আপনি কিছু দেখেননি কালকে? ওই সময় তো আমি বাড়ির পেছনে মহলাতে ছিলাম। ও, তা অত রাতে আপনি বা ওখানে কি করছিলেন? আপনি তো ঘটনাস্থলের বেশ কাছাকাছি ছিলেন বলেই মনে হচ্ছে। আমি কি আর করছিলাম? খাওয়া দাওয়ার পর পায়চারি করছিলাম। কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন, এই রহস্যের কিনারা আপনি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। তা আপনার হঠাৎ এরকম মনে হলো কেন? ও হ্যাঁ, আমার একটা বিশেষ কাজ আছে, আমি এখন আসি। নমস্কার। বিকাশ দা, আচ্ছা মামাবাবু এখন কেমন আছেন? তা ওই রাতে আপনি ওখানে কি করছিলেন? আমি বিকাশদার বাড়ি বসে ছবি আঁকছিলাম। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, ও হলো অখিল, ও আমার সহকারী। ও কাজের ব্যাপারে খুব একনিষ্ঠ। ওকে কোনো কাজের দায়িত্ব একবার দিলে সেটা শেষ না করা পর্যন্ত ওর শান্তি হয় না। আচ্ছা, সে যাই হোক, সামনে 2-3 দিন
আপনারা এলাকার বাইরে আমাকে না বলে যাবেন না। তদন্তের খাতিরে আপনাদের সবাইকেই আমার প্রয়োজন হতে পারে। তাহলে মিস্টার ব্যানার্জি, আজ আমরা আসি। নমস্কার। চলো অখিল। কে ওখানে এসেছে? ধরো ধরো ওকে। কে কে? এদিকে বিকাশবাবুর বাড়ির বাইরে মহিতোষ অপেক্ষা করছে। মহিতোষ বাবু দাঁড়া। মহিতোষ বাবু, পালানোর চেষ্টা করবেন না। মহিতোষ বাবু, আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছি মিস্টার ব্যানার্জি। পারলেন গ্রেপ্তার করতে? না, না। সে পালিয়ে গেছে। পালিয়ে আর যাবে কোথায়? আমি নিশ্চিত আপনি তাকে ঠিক খুঁজে বার করবেন, আর এও নিশ্চিত আপনি শীঘ্রই তাকে গ্রেপ্তারও করবেন। না, আমি আর তা পারবো না বিকাশবাবু। এখন সে বহুদূর চলে গেছে। মানে? চোখের সামনে এমন একটা ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। মিস্টার ব্যানার্জি, আমার মনে হচ্ছে যে আপনি আমায় কিছু বলতে চাইছেন, কিন্তু ললিতা দেবীর সামনে ঠিক বলতে পারছেন না। আপনি কি একান্তে আমাকে কিছু বলতে চান? না, আমারও শোনা দরকার। দয়া করে কি হয়েছে বলুন মিস্টার ব্যানার্জি। মন শক্ত করুন ললিতা দেবী, এমন একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবতেই পারিনি। ট্রেনের ধাক্কায় গাড়িটাকে ছিটকে যেতে দেখলাম। কিছুক্ষণের মধ্যে চোখের সামনে গাড়িটা বার্স্ট করলো, দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, আর আমি কিছুই করতে পারলাম না। এটা আপনি চরম নীতি জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন মিস্টার ব্যানার্জি। আমার তো সন্দেহ হয় আপনি সত্যি সত্যি কিছু করতে চেয়েছেন কিনা। আপনি কি বলছেন বিকাশবাবু? হ্যাঁ, ঠিকই বলছি। মহিতোষ বাবুই আসল অপরাধী জেনে আপনি জেনে বুঝেই তাকে হত্যা করেছেন। আপনার এই আচরণ বর্বরোচিত। দেখুন বিকাশবাবু, আমি আইনের রক্ষক। সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া আমার কর্তব্য, ঠিক যেমন অপরাধীকে আইনের হাতে তুলে দেওয়া, তাকে হত্যা করা নয়। এটা নেহাতি একটা দুর্ঘটনা। আপনি নিশ্চয়ই কোথাও কোনো ভুল করছেন। এটা কি করে সম্ভব? লেভেল ক্রসিংটা ভীষণ গতিতে পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মহিতোষবাবুর গাড়িটা ছিটকে যায়। আমি তখন লেভেল ক্রসিংটার অপর প্রান্তে ছিলাম। তারপর ট্রেনটা সামনে দিয়ে চলে যাওয়ার ফাঁকে ফাঁকে দেখতে পাই গাড়িটাতে আগুন ধরে গেছে। তারপর ট্রেন যতক্ষণে গেল ততক্ষণে গাড়িটা পুরোপুরি ছারখার হয়ে গেছে। এবার বুঝতে পারছেন তো বিকাশবাবু আমি কতটা অপারগ ছিলাম? কেন যে উনি এমনটা করলেন? মহিতোষ বাবু যে কোনোদিন ভয় পেয়ে পালিয়ে যাবেন, এই কথা তো আমি বিশ্বাসই করতে পারছি না।
তাকে তো আমার বরাবরই খুব সাহসী বলে মনে হয়েছে। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি ললিতা দেবী। আপনি শান্ত হন। দেখুন, মহিতোষবাবু আজ আর আমাদের মধ্যে নেই, তাই তার বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না। তবে একটা কথা, আপনি কি অস্বীকার করতে পারেন যে মহিতোষবাবু একদিন আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন? কি সব যে ঘটে গেল। হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা হবে খন। মিস্টার ব্যানার্জি, আপনি ললিতা দেবীর মনের অবস্থা তো বুঝতেই পারছেন, আর আমিও মানসিকভাবে একদম ভেঙে পড়েছি। এদিকে এমন একটা খবর, আর ওদিকে মামাবাবু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আচ্ছা, আপনারা আজকে আসুন। মহিতোষবাবুর ঘটনার তদন্তটা আমাকে আজকেই করতে হবে। আর ললিতা দেবী, আপনাকে কিন্তু শক্ত থাকতে হবে। মনে রাখবেন, আপনার বোনের দায়িত্ব কিন্তু আপনার। ঠিক আছে মিস্টার ব্যানার্জি, আজ আসি। মানুষটাকে আমি এতটা কম চিনতাম, কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কিন্তু বিশ্বাস তো আমাদের করতেই হবে ললিতা দেবী, এছাড়া তো আর কোনো উপায় নেই। বিকাশদা, ভগবান সত্যি মুখ তুলে চেয়েছেন। মামাবাবু বলো। সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। হ্যাঁ, হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে উনাকে একটু আগেই নিয়ে আসা হয়েছে। বাহ, এ তো খুব ভালো খবর। দেখলে ললিতা, আমার কথা সত্যি হলো কিনা? আমি আসি বিকাশবাবু, আপনারাও আসুন। আমাকে ক্ষমা করবেন মামাবাবু। পিস্তলটা কিন্তু এই অবস্থায় আপনার সাহায্য একান্তভাবে প্রয়োজন। আপনার পরিকল্পনা আমি শুনবো মহিতোষবাবু, কিন্তু তার আগে একটা ছোট কথা আপনাকে জানিয়ে রাখি। আমার হাত থেকে কিন্তু আজ অবধি কোনো অপরাধী ছাড়া পাইনি, আপনিও পাবেন না। তাই বলছিলাম, আর নতুন করে কোনো চালাকি করার চেষ্টা করবেন না। দেখুন, আমি আপনাকে আগেই বলেছি, পালিয়েছিলাম শুধু রহস্যটাকে উদ্ঘাটন করার জন্য। না হলে কি আপনার মনে হয় বিনা প্রমাণে আপনার কাছে এসেছি? একটা ব্যাপার আপনি জানেন না মহিতোষবাবু, যে ওই হানাবাড়ির উপর আমার প্রথম থেকেই নজর। আপনি যেদিনকে প্রথম ওই বাড়িতে যান, সেদিন ওই মুহূর্তে আমি আপনার আশেপাশেই ছিলাম। সেদিন আপনাকে ওভাবে ওখান থেকে পালাতে দেখে আমি এইটুকুনি বুঝতে পারি যে আপনি আজই হন অপরাধী নন। কিন্তু পরে আপনার নানান রকম সব আশ্চর্য রকম কীর্তিকলাপ দেখে আমি, যাই হোক, বোধহয় এখন আমি আর আপনি দুজনেই কিছুটা বুঝতে পারছি। কোনো ভনিতা না করেই আমি আপনাকে বলছি, এই সব কিছুর পেছনে যিনি আছেন তিনি ওই বিকাশবাবু ছাড়া আর কেউ নন। কোনো প্রমাণ ছাড়া আপনি এরকম একটা কথা কি করে বলতে পারেন? আছে, প্রমাণ আছে। আমি অনুসন্ধান করে জানতে পেরেছি যে যে ছবিটা বিকাশবাবু মামার কাছ থেকে কায়দা করে নিয়েছিলেন, ওটা ওই বাড়ির ওই গুপ্তধনের নকশা, আর সেটা ওই বিকাশবাবু খুব ভালো করেই জানতেন। আর সেই জন্যই সেটা হাত করতে আপনি ওর বাড়িতে যান। তা কিছু উদ্ধার করতে পারলেন ওই ছবিটা থেকে? মানে কোনো গুপ্তধনের সূত্র পেলেন? তবে শুনুন, ওই রাতে বাড়ির ভেতর ঢোকার পর আমার নজরে আসে দেওয়ালের ছবিগুলো। পরে ভেবে দেখলাম ওই ছবিগুলোর সাথে মামাবাবুর খুঁজে পাওয়া ছবির কোথাও একটা যোগাযোগ আছে।
অর্থাৎ যে ছবিটা বিকাশবাবু মামাবাবুর কাছ থেকে নিয়েছে সেটা একটা গোটা ছবির অর্ধেক। সম্পূর্ণ ছবিটার মধ্যে বাড়ির নির্দিষ্ট দিকে একটা কবর দেখানো আছে। আমি সেখানে গিয়ে উপস্থিত হই আর কবর খুঁড়ে মণিমুক্ত ভরা একটা বাক্স খুঁজে পাই। তবে আমার বিশ্বাস এই বাক্সটা ছাড়াও ও বাড়ির বিভিন্ন অংশে আরও অনেক মূল্যবান জিনিস লুকোনো আছে। বিকাশবাবু একথা আন্দাজ করতে পেরেছিলেন, তাই তিনি ওই বাড়িটাকে হানা বাড়ি বানানোর ষড়যন্ত্র করেছিলেন। আমারও বেশ কিছু সময় সেরকমই মনে হয়েছিল। আপনাকে বোধহয় এখন বলা যেতে পারে যে বিকাশবাবুর উপর আমার সন্দেহ প্রথম থেকেই ছিল। একটা লোক এরকম একটা নিরিবিলিতে দিনের পর দিন ছবি এঁকে চলেছে, সেই ব্যাপারটা আমার প্রথম থেকেই খটকা লাগতো। কিন্তু সঠিক কোনো প্রমাণের অভাবে আমি ওনার বিরুদ্ধে খুব একটা কিছু করতে পারিনি। আমার মনে হয় আপনার একটা ফাঁদ পাতা উচিত, যে ফাঁদে বিকাশবাবু নিজেই পা দেবেন, আর তাহলেই তাকে আপনি হাতে নাতে ধরতে পারবেন। আর এই কাজে আপনি আমার যা সাহায্য চান বলুন, আমি করতে প্রস্তুত আছি। সে আপনি করবেন আমি জানি। প্রথমত এই গল্প শেষ। তাহলে বিকাশই হলো আসল কালপ্রিট। কেমন লাগলো গল্পটা? ভালো ভালো, কিন্তু এতে তো অবাক হওয়ার মতো কিছু হয়নি। আমি তো প্রথম থেকেই বিকাশের ওপর সন্দেহ করছিলাম। আর ওর যে চেলাটা, যে ধরো পেন্টার, ওর ওপর কিন্তু সন্দেহ করা উচিত ছিল। কিন্তু অখিলেশ ওয়্যারউলফ সে যে লোককে ভয় দেখাতো, এটা কিন্তু আমাকে খুব অবাক করেছে। তবে যাই বলো, যে যা পাপ করেছে শাস্তি পেয়ে গেছে। একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে হয় না? অনেকটা রাত হয়ে গেল যে। এই বুধিয়ার ওপর আমি আর রাস্তা রাখতে পারছি না। আমাদেরকেই কিন্তু সুপারভাইজ করতে হবে। তুই দাঁড়া, আমি বাইরে গিয়ে দেখছি ও খাবারের কি ব্যবস্থা করলো। যা অদ্ভুত চেহারা, কি যে রান্না করবে কে জানে। লোকটার তোমার মনে হয় ভালোই বয়স হয়েছে, তাই না? সেই জানে কি হবে। বরঞ্চ আমরা একটা কাজ করি, যতক্ষণ না খাবার দাবার আসছে আমরা কালকের প্ল্যানটা করে নিই। কোথা থেকে আমরা ছবি তোলা শুরু করব, কেমন? দেখো, আমারটা একেবারে রক্তে ভেসে যাচ্ছে। হাতটা খোলো। তমগ্ন, তমগ্ন। মামা, এটা চিনতে পারছো? বুধিয়ার গামছা। রনি, এখানে বড় বিপদ। এক্ষুনি এখান থেকে যেতে হবে। ধরো কে, চল। রনি, কি হলো? এই বাড়ির সম্পত্তি নিয়ে কিছুতেই বেঁচে ফিরতে পারবে না। এই লোভী মানুষগুলো এখানেই পচে মরবে। আমি এই বাড়ির চোখ। সেদিন কিভাবে প্রাণ হাতে করে ও বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম আমি জানি না, মনে নেই। তারপর আমি আর কখনো ও বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করিনি। শুনেছি বুধিয়ারও তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। বন্ধুর মুখে ওই বাড়ির প্রবাদগুলো শুনে তৈরি করেছিলাম আমার গ্রাফিক নভেল হানা বাড়ি। সেটা ছিল আমার কল্পনা, কিন্তু সেই প্রবাদ, সেটা যে জীবিত, সেটা যে সত্যি, আর সেটা যে আমার জীবনে আরো বড় সত্যি হয়ে উঠবে, সেটা ছিল কল্পনার অতীত। হয়তো সেই বাড়িতে আজও গুপ্তধন গুপ্ত হয়েই আছে। তবে কি এরাই সেই বাড়ির জক, যারা সেই গুপ্তধন পাহারা দিত আর শেষ করে দিত গুপ্তধনের আশায় আসা লোভী মানুষগুলোকে? জানা নেই। তবে আপনার যদি অ্যাডভেঞ্চারের নেশা থাকে আর থাকে গুপ্তধনের লোভ, তাহলে আপনি সেখানে যেতে পারেন, কারণ আজও আপনার জন্য অপেক্ষা করছে হানা বাড়ি।